ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। আশা করি সকলেই ভালো আছো এবং ভিডিওগুলো দেখতেই পাচ্ছি আমি যে দেখছো। আশা করছি কিছু শিখতে পারছো। যদি কিছু কনফিউশন থেকে থাকে তাহলে সেগুলো আমাকে অবশ্যই জানাবে, করে আমি ডিপ ডিসকাশনটা করতে পারি। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়তো দিতে পারি এই আলোচনাটার প্রেক্ষিতে, কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম সম্পর্কে ডিটেলস কনসেপশন কিন্তু যতক্ষণ না ডিটেল স্টাডি হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া সম্ভব নয়। তার সংযোজিত অধ্যায়টাতে আমরা মোটের উপরে একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করব যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি। তো আলোচনাটা শুরু করা যায়। মানে হলো মাত্রা, এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা বলতে কিসের স্বাধীনতার কথা বলা হচ্ছে? যে কোনো একটা বস্তু রৈখিক গতিতে থাকলে কত রকমের স্বাধীনতার মাত্রা থাকবে, কত গতিতে থাকলে তার স্বাধীনতার মাত্রা কিরকম থাকবে, এটা নিয়ে বোঝানো হচ্ছে। করা যাক, এটা একটা ফুল, এখানে এটা একটা মৌমাছি। এই মৌমাছিটা ফুলটাকে এইভাবে প্রদক্ষিণ করতে পারে, এভাবে প্রদক্ষিণ করতে পারে, আর ধরা যাক এদিকে প্রদক্ষিণ করতে পারে, যায় তো এদিকেও প্রদক্ষিণ করতে পারে, এভাবে হতে পারে। ফুলটাকে মৌমাছিটা কত রকম কায়দায় পরিবর্তন করতে পারে বা সংখ্যাটাকেই বলা হচ্ছে বেসিক্যালি ডিগ্রিজ অফ ফ্রিডম। জাস্ট ধরুন আমি গল্পের মতো করে বললাম ব্যাপারটা। বলা যেতে পারে যে কোনো একটা বস্তুর ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে আমরা সেটা বুঝি যে কোনো একটা বস্তু বা সিস্টেম নাম হয়েছে তন্ত্র। কোনো একটা বস্তু যখন ঠিক বা কত গতিতে থাকে কোনো একটা বস্তু, তখন সেটা হয়ে যায় সিস্টেম, তন্ত্র। এই বস্তু বা তন্ত্রের গতীয় অবস্থা, এই অবস্থাটাকে প্রকাশ করার জন্য লাগে হচ্ছে কি স্থানাঙ্কগুলো নিরপেক্ষ স্থানাঙ্ক হতে হবে অবশ্যই। কতগুলি নিরপেক্ষ স্থানাঙ্ক দরকার গতিশীল বস্তু বা সিস্টেম বা তন্ত্রের এই অবস্থাটাকে প্রকাশ করার জন্য কতগুলি নিরপেক্ষ স্থানাঙ্কের দরকার, সংখ্যাটাকেই বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রাটা কিসের উপরে নির্ভর করে না? ভরের উপরে নির্ভরশীল নয়, শক্তির উপরে নির্ভরশীল নয়, এগুলোর উপরে কিন্তু এর মাত্রাটা নির্ভরশীল নয়। কিসের উপরে নির্ভর করে? জ্যামিতিক গঠনের উপরে নির্ভর করে। বস্তুটার গঠন কিরকম উপরে অবশ্যই নির্ভর করে। গতির উপরে কি কি বল কিরকম ভাবে কাজ করছে, কিরকম ভাবে কাজ করছে উপরে কিন্তু নির্ভর করে। তার মানে এই দুটো বিষয়ের উপর নির্ভর করে, এই দুটো বিষয়ের উপরে কিন্তু নির্ভরশীল নয় স্বাধীনতার মাত্রা। তাহলে এগুলো শর্ট টাইপ কোশ্চেন কিন্তু আসতে পারে। স্বাধীনতার মাত্রা কি? স্বাধীনতার মাত্রা হলো একটা সিস্টেম যখন গতিশীল অবস্থায় থাকে তার গতি অবস্থাকে নির্দেশ করতে যতগুলি সংখ্যক স্থানাঙ্কের প্রয়োজন সেই সংখ্যাটাকেই বলছি আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং যেটা বস্তুটির ভর এবং শক্তির উপরে নির্ভরশীল নয়, বস্তুটির জ্যামিতিক গঠন বিন্যাস কিরকম সেটার উপরে নির্ভরশীল, এবং গতির উপরে কি ধরনের শর্তাবলী প্রযোজ্য হচ্ছে বা কতগুলি বাধা তাকে অতিক্রম করতে হচ্ছে উপরে কিন্তু এই ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপারটা নির্ভর করে বা স্বাধীনতার মাত্রার বিষয়টা নির্ভর করে। এখানে যদি কোনো বস্তু রৈখিক গতিতেই শুধুমাত্র থাকে, বস্তু কণা ধরছি, বিন্দু ভর হয়ে যাচ্ছে। বিন্দু ভর মানে তার আয়তন আছে কিন্তু পরিমাপযোগ্য নয়, পয়েন্ট ওয়ান ডাইমেনশনাল বলা যেতে পারে, একমাত্রিক বস্তু, একটি মাত্র মাত্রা রয়েছে, তার শুধুমাত্র সরলরেখা বরাবরই যাবে। এরা যদি ঘুরতে ঘুরতেও যায় সেই ঘূর্ণনটা কিন্তু আমাদের কাছে ক্ষুদ্র জায়গার ভিতরে ঘূর্ণন হবে পারবো না, তাই সেটাই মাত্র দিকে যাবে। যেহেতু এর ডিগ্রিজ অফ ফ্রিডম যেটাকে আমরা এফ বলে বলছি, সংখ্যা হচ্ছে কত? 1। একমাত্রিক বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র একই দিকে রৈখিক গতি থাকবে এবং তার ডিগ্রিজ অফ ফ্রিডমের মান হচ্ছে উপরে চলে। তাহলে দ্বিমাত্রিক বস্তু হবে। দ্বিমাত্রিক যদি বস্তু হয় তাহলে সেটা এই তল বরাবর চলবে, চ্যাপ্টা টাইপের কিছু একটা বস্তু, একটা ক্ষেত্রফল যখন চলবে তাহলে সে বরাবর চলবে, তার মানে এই তলটাকে সে কভার করে যাচ্ছে। এইদিকেও তার একটা বিস্তার রয়েছে, এদিকেও তার একটা বিস্তার রয়েছে। সুতরাং তার গতীয় অবস্থাটাকে বোঝাতে গেলে দুটো স্থানাঙ্কের দরকার পড়ে যাচ্ছে, এক্স ওয়াই দুটো স্থানাঙ্কের দরকার পড়ে যাচ্ছে। কারণের জন্য কিন্তু তার স্বাধীনতার মাত্রার সংখ্যা হচ্ছে 2। যদি ত্রিমাত্রিক বস্তু হয় তাহলে ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে মনে করা যাক যে এরকম টাইপের একটা ঘনক রয়েছে, ঘনকটা যাবে, মাত্রাপথটাও কিন্তু ত্রিমাত্রিকই হবে। তার যে ডিগ্রিটা হবে রৈখিক গতি সম্পন্ন হয়, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। শুধুমাত্র ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে যদি রৈখিক গতি মাত্র থাকে, ডিগ্রিজ অফ মান হচ্ছে 3। কিন্তু এক বস্তু কমের গতিতে থাকতে পারে, রৈখিক গতিতেও থাকতে পারে, আবার আবর্ত গতিও থাকতে পারে। একটা গোলক ধরে নেওয়া যেতে পারে, এই গোলকের মাত্রা কি এক্স ওয়াই জেড অবশ্যই থাকে। এখানে 3টে স্থানাঙ্কের প্রয়োজন হয়ে যাচ্ছে। এটা কিন্তু গতির জন্য শুধু যদি ঘুরতে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে তাহলে এই বরাবরও ঘুরতে পারে, বরাবরও ঘুরতে পারে, এই বরাবরও ঘুরতে পারে। ঘূর্ণন গতির জন্য এটা 3 রকম, কখনো সে এই বরাবর ঘুরতে পারে,
ফিক্সড রেখে এই বরাবর ঘুরতে পারে, এটাকে ফিক্সড রেখে উল্টো দিকে ঘুরতে পারে। অক্ষকে কেন্দ্র করে সে তিন দিক বরাবরই সে ঘুরতে পারে। তাহলে এর তিনটে একই গতির জন্য হয় এদিকে যেতে পারে অথবা এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে অথবা এদিকে যেতে পারে। এই গতির জন্যও তিনটে যেতে পারে, এক্স ওয়াই জেড আছে, এই বরাবর যেতে পারে, এই দিক বরাবর যেতে পারে বা এই দিক বরাবর যেতে পারে। গতির জন্য তিনটা এবং রৈখিক গতির জন্য তিনটা, তাহলে তার স্বাধীনতার মাত্রা থাকবে কিন্তু 6টা। এটা গোলক হয়, এইরকম অবস্থায় থাকে, এরকম ডাম্বেলের মতো দেখতে হয়। এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, একটা কিছু দিয়ে দৃঢ়ভাবে সংবদ্ধ অবস্থায় আছে। এই ধরনের এদের কিন্তু রৈখিক গতি এবং গতি দু রকমেরই রয়েছে। এটা ত্রিমাত্রিক বস্তু, তাহলে এদের এক্স ওয়াই জেড তল তো থাকবে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। রৈখিক গতির জন্য এদের থাকছে তিনটে। আবর্ত গতি তো রয়েছে, কারণ আবর্ত গতির জন্য এটা কিন্তু দুভাবে, এই অক্ষটাকে কেন্দ্র করে এদিক বরাবর ঘুরতে পারে, এই অক্ষটাকে কেন্দ্র করে এদিক বরাবর ঘুরতে পারে, তাহলে আর বাকি কিন্তু হবে না। এখানে 3 2 5, এখানে টোটাল কিন্তু 5টা ডিগ্রি অফ ফ্রিডম এখানে নিতে পারে। এখানে মোটামুটি বলা যেতে পারে রৈখিক গতির জন্য তিনটাই আসছে। এক সংখ্যক কণা থাকে, তাহলে এক সংখ্যক কণা কিন্তু 3x হয়ে যাচ্ছে, তার মাত্রা সংখ্যা এখানে হয়ে যাচ্ছে 3। এটা y সংখ্যক বাধা রয়েছে, সংখ্যক অণু বা কণা দিয়ে একটা বস্তু যদি গঠিত হয় তাহলে ত্রিমাত্রিক দেশে তার মান হচ্ছে 3x এবং বাধা অতিক্রম করতে হচ্ছে y। ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালুটা হচ্ছে f = 3x - যদি পূর্ণ স্বাধীনভাবে চলতে পারে, মানে y = যদি 0 হয় তাহলে f = হবে যেটা আমরা এখানে দেখেছিলাম আর কি, যে শুধুমাত্র যদি রৈখিক গতি থাকে এবং কোনো বাধা যদি না তার উপরে প্রয়োগ করা হয় তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3। এর ভ্যালু তখন হয়ে যাচ্ছে। একটা গ্যাসের অণুর রৈখিক গতিশক্তি কত? একটা গ্যাসের অণুর রৈখিক গতিশক্তি আমরা যেটা দেখেছিলাম এক্স ওয়াই জেড তিনটে দিকেতেই রয়েছে, আমরা যেভাবে পেয়েছিলাম। এদিকে আমরা ইউ, এদিকে ভি, ডব্লিউ এরকম একটা দিয়ে দেখেছিলাম। কেন সি ধরছি? গতিশক্তিটা, এই গতিশক্তিটা তাহলে কি এই উপাংশগুলো সব যোগফলের সঙ্গে সমান হবে। হাফ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ইউ স্কোয়ার, এটা গতিশক্তির ভ্যালু হতে। অণুটা কি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে অবস্থিত আছে এবং অণুটির শক্তি রাশিমালা সেটাও কিন্তু পদের সংখ্যা কত ধরা যেতে পারে। শক্তির যে অণুটার যে স্বাধীনতার মাত্রা, সেই স্বাধীনতার মাত্রা তিনটে স্থানেতে, তিনটে দেশেতে বিন্যস্ত হয়ে আছে, সেই কারণের জন্য বলা যেতে পারে যে এর স্বাধীনতার মাত্রার সংখ্যা হচ্ছে। দ্বিপরমাণু গ্যাস হয়, তাহলে দ্বিপরমাণু গ্যাস হলে এরকম ডাম্বেল চেহারা ধারণ করে নেবে, তো একটা আবর্ত গতিশক্তিও থাকবে, মানে তাকে আমাকে কনসিডার করতে হবে। তখন এর সঙ্গে এটা এক পরমাণু গ্যাস যদি হয় তাহলে এটা হলো এক পরমাণু বিশিষ্ট গ্যাস, বা এক পরমাণু গ্যাস যদি হয় তাহলে এরকম তার স্বাধীনতার মাত্রার সংখ্যা 3 হবে। কিন্তু যদি দ্বিপরমাণু গ্যাস হয় এর সঙ্গে কিন্তু একটা ইনার্সিয়া বা জড়তা ভ্রামক কিন্তু যোগ হয়ে যাবে। এখন জড়তা ভ্রামক তলেতে জড়তা ভ্রামক হবে, এটা এখানে রৈখিক গতির জন্য 3টা, আবর্ত গতির জন্য 2টো হয়েছিল এই কন্ডিশনে। তো এইরকমই দেখতে হচ্ছে ডাম্বেল চেহারা। তো তাহলে এখানে 3টা রৈখিক গতির জন্য আর এখানে ঘূর্ণন গতির জন্য হাফ আই ওমেগা 1 স্কোয়ার প্লাস বা ওমেগা এক্স স্কোয়ার ধরা যেতে পারে, আর একটা হাফ আই ওমেগা ওয়াই স্কোয়ার এটা ধরা যেতে পারে। তাহলে এই মোটটা তাদের মাত্রা হতে পারে। তাহলে দ্বিপরমাণু গ্যাস হয় তাহলে তার স্বাধীনতার মাত্রার সংখ্যা হচ্ছে 5, আর যদি এক পরমাণু গ্যাস হয় তাহলে তার স্বাধীনতার মাত্রার সংখ্যা সেটা গোলকের মতো আচরণ করে বলে 3। সুতরাং গুলো যেহেতু গোলক আকার তাই এক পরমাণু হওয়ার জন্য এর স্বাধীনতার মাত্রার সংখ্যা 3 হবে। আর যদি এটা দ্বিপরমাণু গ্যাস হয় তাহলে কিন্তু স্বাধীনতার মাত্রার সংখ্যা হয়ে যাবে 5। তো এর ক্ষেত্রে তো 6 হয়েছিল, গোলকের ক্ষেত্রে 6 হয়েছিল, কিন্তু যেহেতু এটা পয়েন্ট মাস বা বিন্দু ভর সেই কারণের জন্য শুধুমাত্র রৈখিক গতিটাই কনসিডার করা যাবে, কারণ আয়তনটাকে মাপা যাবে না, সেই কারণের জন্য গোলক হওয়া সত্ত্বেও এর ডিগ্রিজ অফ ফ্রিডম 6 হচ্ছে না। আশা করি এই পর্যন্ত পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমের আমাদের মোটের ওপরে একটা কনসেপ্ট। বস্তুর গতি ও অবস্থাটাকে প্রকাশ করতে গিয়ে যে যত কটা নিরপেক্ষ স্থানাঙ্কের আমার দরকার পড়ছে সেটাকেই বলছি তার ডিগ্রিজ অফ ফ্রিডম। তার মধ্যে যদি রৈখিক গতি থাকে তাহলে বস্তুর ক্ষেত্রে কি হবে, দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে, ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে কি হবে, সেটা গোলক হয় তার ক্ষেত্রে কি হবে, এবং যদি একটা তেলের মতো দেখতে হয় বস্তুটা তাহলে তার ক্ষেত্রে কি হবে। এই 5টা কোশ্চেন মোটের উপরে পড়ে এবং এই কোশ্চেনগুলোর আলোকে আমাদেরকে জাজমেন্ট করতে হয় যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কতটা হতে পারে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কতটা হতে পারে।
এগুলো যেটুকু আমাদের কাজে লাগে আমি শুধুমাত্র সেইটুকুই বলছি। যে আগেই বলেছি যে প্রত্যেকটা পদার্থের মধ্যে একটা তাপজ উত্তেজনা থাকে বা তাপ ও গ্রাহিতা রাশিটাকে আমরা পড়েছিলাম। গ্রাহিতা মানে এম ইকুয়াল টু আপেক্ষিক তাপ। একটা গ্যাস অণু যেটা বলার কথা সবার মধ্যে কিন্তু একটা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি থাকে যেটা তাপজ উত্তেজনা সৃষ্টি করে। এই অভ্যন্তরীণ শক্তিটার জন্যই কিন্তু গ্যাস অণুগুলো দক্ষিণে বামে আন্দোলিত হতে যদি কোনো একটা সিস্টেম সাম্য অবস্থায় থাকে, কোনো একটা যদি তাপীয় সাম্যে যদি কোনো একটা সিস্টেম থাকে, তার যে একটা অণুর মোট শক্তি স্বাধীনতার মাত্রায় সমানভাবে বিভাজিত হবে। তার পরিমাণ হচ্ছে কি না ধ্রুবক হবে, তার উষ্ণতার উপরে নির্ভর করে। হাফ কে টি এটার উপরে নির্ভর করবে। হাফ ইন্টু কে টি, টি হচ্ছে পরম উষ্ণতা, মানে সংস্থাটির পরম উষ্ণতার সঙ্গে বোলজম্যান কনস্ট্যান্টের অর্ধেক গুণ করলে যে রাশিমালাটা হবে সেই রাশিমালাটা হবে যে স্বাধীনতার মাত্রায় সমানভাবে বিভাজিত হবে কি না মোট শক্তিটা স্বাধীনতার মাত্রায়। তবে স্বাধীনতার মাত্রার সংখ্যা যদি 3 হয়, 2 3, স্বাধীনতার মাত্রার সংখ্যা যদি 3 হয়, তাহলে এই অক্ষ বরাবর যে পরিমাণ শক্তিটা বিভাজিত হবে বরাবর সেই পরিমাণ শক্তিটা বিভাজিত হবে, এবং এটা হচ্ছে জেড। স্বাধীনতার মাত্রা যত কটা হবে তত দিকেই কিন্তু শক্তিটা সমানভাবে বিভাজিত হবে এবং প্রত্যেকটার ভ্যালু হবে হাফ কে টি। এটারও ভ্যালু হবে হাফ কে টি, ভ্যালু হবে হাফ কে টি। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট বা বোলজম্যান ধ্রুবক এবং টি হলো ওই সংস্থাটার পরম উষ্ণতা। এটাই মোটামুটি শক্তির সমবিভাজন নীতি বলে। তো এখন যদি 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে এটাকে করা হয়, এটা কত হতে পারে যে গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যালুটা ইউ ইকুয়াল টু হবে হাফ টি টি ইন্টু এন এ। এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা এন এ, মানে অ্যাভোগাড্রোর সংখ্যায় 6.023 × 10⁻23 বাই এন এ সমান কে। এখানে কে ইন্টু এন এ সমান হলো আর, তার মানে ইউ ইকুয়াল টু দাঁড়ালো হাফ আর টি। আর টি পিভি ইকুয়াল টু আর টি, এটা কিন্তু তার অর্ধেকটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি হিসাবে কাজ করে, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি হিসাবে কাজ করে। এটা এখানে স্বাধীনতার মাত্রা হিসাবে কিভাবে এটা বিভাজিত হবে, 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হিসাবে বিভাজিত হবে এই হিসাবে যে ইউ ইকুয়াল টু হাফ কে টি, হাফ কে টি। আর এখান থেকে আমরা পেলাম যে অভ্যন্তরীণ শক্তিটা আমরা কি পেয়েছিলাম 3/2 কে টি, এটা আমরা পেয়েছিলাম মোট গড় গতি শক্তি। এটা যদি আমরা পাই তাহলে হাফ এফ কে টি ইকুয়াল টু 3/2 কে টি। তো কে টি এগুলো যদি ক্যান্সেল হয়ে যায়, দুইগুলো যদি ক্যান্সেল হয়ে যায়, এফ সমান কত পড়ে থাকে তাহলে 3। তাহলে মোটামুটি 1 গ্রাম মোল যদি গ্যাস হয়, 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে, এবং এটা যদি 1 পরমাণু গ্যাস হয়, 1 গ্রাম মোল 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা পরিমাণ হচ্ছে 3। কিন্তু যদি দ্বিপরমাণু গ্যাস হয় তাহলে এদের স্বাধীনতার মাত্রার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সেখানে হয়ে যাচ্ছে কত 5। এটা এফ এর ভ্যালুটা তো 3 হচ্ছে, তাই 3/2 ইন্টু কে টি আসছিল, কিন্তু এখানে হচ্ছে ইউ সমান 5/2 কে টি এরকম একটা আসবে। 5/2 কে টি যদি আসে তাহলে স্বাধীনতার মাত্রার সংখ্যা হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। সেই কারণের জন্য এটা ইউ ইকুয়াল টু 5/2 কে টি। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো কিছু হয়, যে পরমাণু যুগ্মের কম্পন শক্তি যদি থাকে, এটা মানে একদম অ্যাটমিক ফিজিক্সের ক্ষেত্রে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি পরের দিকে, পরমাণু হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র রৈখিক আবর্ত ইত্যাদি নয়, এখানে যদি ভাইব্রেশনাল এনার্জিও থাকে, যদি ভাইব্রেশনও থাকে, ভাইব্রেশন কাজ করলে এখানে তো 3 + 2 প্লাস আবার দুটো 2, মানে ভাইব্রেশন যদি করে যে কোনো দুরকম দিকে করতে পারে, তাহলে দুটো এই দিক বরাবরও ঘুরতে পারে, এদিক বরাবরও ঘুরতে পারে, তাহলে সেই জন্য দুটো। আর এদিক বরাবর যেতে পারে, এদিক বরাবর যেতে পারে, বা এদিক বরাবর যেতে পারে, তাহলে গেলে এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, বা এইদিকে যেতে পারে, তাহলে ওইদির জন্য 3টা, তাহলে মোট 7টা। 7টার দুটো এক্সট্রা হলো, এটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জির জন্য। ভাইব্রেশনাল এনার্জি তো থাকতেই পারে, যদি আমরা অণুর কনসেপশনটাকে বাদ দিয়ে যদি পরমাণুর কনসেপশন ধরে হিসেব করি, তখন কিন্তু এটার মাত্রা হয়ে যাবে, আর তখন ইন্টারনাল এনার্জির পরিমাণ হয়ে যাবে 7/2 কেজি। এটা দ্বিপরমাণু গ্যাস হতে হবে, তাহলে এই
গ্যাসের ক্ষেত্রে গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো অ্যাসাম্পশনগুলো সাথে আমরা ধরেই নিয়েছিলাম যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, সেই জন্য এটার জন্য কোনো স্থিতিশক্তি থাকে না এবং পাত্রের দেওয়ালের সঙ্গে এর কোনো আকর্ষণ নেই, তাই এর কোনো স্থিতিশক্তি থাকে না, শুধু পুরোটাই গতিশক্তি। এর জন্যই আমরা বলতে পারি যে এই অণুগুলোর যে মোট শক্তিটা তাদের গতিশক্তির সঙ্গেই সমান। মোটামুটি ধারণাটা আমরা এখান থেকে পেলাম, সব বেশিরভাগটা কিন্তু অনুমান ভিত্তিক এবং যেগুলো আগে এক্সপেরিমেন্টালি নিয়ে নেওয়া হয়েছিল। তবে এক্সপেরিমেন্টাল গুলোর সঙ্গে আমাদের এই তত্ত্বটাকে মেলাতে গিয়ে যা কিছু অ্যাজিউম করে নিতে হয়েছে আমরা সেইগুলোই অ্যাজিউম করে নিয়েছি। কাজে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা আইডিয়াল কন্ডিশন ক্রিয়েট করেছি যাতে করে আমরা ব্যাপারটাকে বুঝতে পারি এবং বাস্তব গ্যাসের সঙ্গে এর কোনো আছে।